বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র নিয়ে। এই দ্বিতীয় পত্রের আজকে আমরা দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। আমি আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার ক্লাসটি উপভোগ করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাবে। তাহলে আমরা আজকে আলোচনা শুরু করি। দেখো, প্রথমেই দেওয়া আছে কি আজকে কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা 10টা বৈশিষ্ট্য লিখেছি। প্রথমেই আছে দেখো, একক সংগঠন। কেন্দ্রীয় ব্যাংক একটি সাংগঠনিক ভিত্তিতে একটি একক সংগঠন এবং এদের সাংগঠনিক কাঠামো, এর সাথে আর কেউ কোনো এদের মানে কাঠামোটা বা সংগঠনটা এরা একটাই মাত্র ব্যাংক থাকে এবং এই ব্যাংকটাই এই একটি দেশের সকল অর্থবাজার বা আর্থিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। এরপরে দেখো 2 নম্বরে সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের মালিকানায় গঠিত, পরিচালিত হয় এবং নিয়ন্ত্রণ করা হয় এবং সরকারি মালিকানায় গঠিত হয় এবং এটা পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম ও সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানায় গঠিত হয়। কিন্তু আমাদের দেশের ব্যাংক বা আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, এটি কিন্তু সরকারি মালিকানায় গঠিত হয়েছে। কিন্তু আমরা অন্য উন্নত দেশের দিকে যদি তাকাই, তাহলে আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে দেখি, তাহলে যুক্তরাষ্ট্রের যে সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম, এটা সরকারি এবং বেসরকারি এই যৌথ মালিকানায় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কিন্তু সরকারি মালিকানা থাকবেই। তাহলে আমাদের দেশের যে ব্যাংক সেন্ট্রাল ব্যাংক, এটা সম্পূর্ণ সরকারি মালিকানায় গঠিত হয়েছে এবং এর মালিক বলা যায় যে জনগণ। কেন্দ্রীয় ব্যাংকের মালিক কিন্তু জনগণ, সরকার না। তাহলে যেহেতু সরকার প্রতিষ্ঠা করছে, নিয়ন্ত্রণ করে সরকার, আর সরকারকে আমরা নিয়ন্ত্রণ করি, বলা যায় যে সরকার জনগণকে নিয়ন্ত্রণ করে। সরকার আমরা বিভিন্ন সময় একটা নির্দিষ্ট সময়ের জন্য এই দেশ পরিচালনা করার জন্য সরকারকে আমরা তৈরি করি বা আমরা ভোট দিয়ে সরকার নির্বাচন করি। এই সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেশ পরিচালনা করে সাংবিধানিকভাবে। কিন্তু এই সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ, এটা কিন্তু মালিকানার সরকার এবং নিয়ন্ত্রণও করে সরকার কেন্দ্রীয় ব্যাংকটা। এবার আসো উদ্দেশ্যের ভিন্নতা। অন্যান্য ব্যাংকগুলো যেমন বাণিজ্যিক ব্যাংকগুলো একটি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়, যে তাদের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা বা দেশের ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য পরিচালনা করে ব্যবসা করে তারা তাদের মুনাফা অর্জন করবে। কিন্তু এই যে কেন্দ্রীয় ব্যাংক, এর উদ্দেশ্যটা একটু ভিন্ন। এরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয় না বা পরিচালিত হয় না। এর উদ্দেশ্য থাকে দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল রাখা, অর্থনৈতিক খাতটাকে শক্তিশালী করে দেশ এবং দেশের জনগণের কল্যাণের জন্য বা উন্নতির জন্য কাজ করাই এই কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। তাহলে সহজ কথা, এক কথায় বলা যায় যে জনকল্যাণই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের একমাত্র উদ্দেশ্য, যে এই ব্যাংকের মাধ্যমে জনগণের যাতে কল্যাণ সাধিত হয়, এটাই তাদের উদ্দেশ্য। তাই বলছে যে উদ্দেশ্যের ভিন্নতা বলা হচ্ছে এই জন্য যে অন্যান্য যে ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের থেকে এদের উদ্দেশ্যটা ভিন্ন। নোট প্রচলনের একক অধিকার। সেন্ট্রাল ব্যাংক এমনই একটি ব্যাংক যে ব্যাংকটি একটি দেশের নোট প্রচলন করার একমাত্র একক ক্ষমতা। এই ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকেরই থাকে। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক নোট বা মুদ্রা প্রচলন করতে পারে না। তাই এজন্য বলা হয়েছে যে নোট প্রচলনের একক অধিকার, শুধুমাত্র এককভাবে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে। তাহলে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, এই বাংলাদেশ ব্যাংকই আমাদের দেশের যে নোট, যেটা আমরা টাকা বলি, সেটা প্রচলন করে। এবং এই ক্ষেত্রে তোমরা দেখবে যে ব্যাংকের নোটের উপরে লেখা আছে
বাংলাদেশ ব্যাংক, এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে দুই ধরনের নোট আমাদের দেশে প্রচলিত আছে, একটা হচ্ছে সরকারি নোট, একটা ব্যাংক নোট। সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে যে নোটগুলো ইস্যু করা হয় সেগুলোকে সরকারি নোট বলা হয়, যেমন 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোট। আর বাকি যে নোটগুলো আছে এগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ইস্যু করা হয় এবং এটা বিল অফ এক্সচেঞ্জ, তাই এটা শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে এবং এটার উপরে কেন্দ্রীয় ব্যাংকের লোগো আছে এবং কেন্দ্রীয় ব্যাংকের নাম আছে, তাই এই জন্য বলা হয় যে নোট প্রচলন করার একমাত্র ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের। তারপরে আসো দেখো মুদ্রার মান সংরক্ষণ, মানে দেশীয় মুদ্রার মান বিদেশি বাজারে স্থিতিশীল থাকা এবং অভ্যন্তরীণ বাজারেও মুদ্রার মান নিয়ন্ত্রণে রাখা, এটাও কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। কারণ যাতে মুদ্রার মান স্থিতিশীল থাকে, ঋণের পরিমাণ কাম্য স্তরে থাকে এবং জনগণ স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করতে পারে। এক্ষেত্রে মানে মুদ্রার মানটা বা মূল্যটা যাতে নিয়ন্ত্রণে থাকে, স্থিতিশীল থাকে, এজন্য কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। বা এটাও একটি কেন্দ্রীয় কাজ করা বলা যায় না, যে এটা কাজ করে এবং এটাও তাদের একটা উদ্দেশ্য যে মুদ্রার মানটাকে স্থিতিশীল রাখা, নিয়ন্ত্রণে রাখা, যাতে হঠাৎ করে মুদ্রার মান কমে না যায় বা হঠাৎ করে মুদ্রার মান বেড়ে না যায়, এই বিষয়ে সতর্ক থাকা, এটাও একটা কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। এরপরে আছে সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু জনগণের ব্যাংক। এটার একটা এই কথাটার মানে হচ্ছে যে সরকারের যা কিছু আছে তাই কিন্তু জনগণের। যেমন গণভবন কিন্তু বাস করে কে? প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী গণভবনে বাস করলে এইটা কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন, কিন্তু এটাকে তার নিজের বলা যাবে না, এটা জনগণের ভবন। যে কারণ হচ্ছে কি, জনগণ একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রাইম মিনিস্টার নির্বাচন করে তাকে দেশ পরিচালনা করার জন্য ওইখানে থাকার জন্য এটা জনগণ তাকে দেয়। কারণ এই গণভবন বা সরকারি সব কিছুই জনগণের ট্যাক্সের টাকায় বা জনগণের টাকায় তৈরি হয়, তাই এই জন্য এটাকে বলা হয় সরকার, মানে সরকার না, জনগণের সম্পদ। তাহলে এই জন্য ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে জনগণের ব্যাংক। আর এটার যদি অন্য দিক থেকে চিন্তা করি, যেটা নিয়ন্ত্রণ করে, এটা পরিচালনা করে সরকার, তাই সেই হিসেবে সরকারের ব্যাংক। কারণ সরকারের বিভিন্ন আর্থিক নীতি পরিকল্পনা বা আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন, আর্থিক নীতি বাস্তবায়ন ইত্যাদি, এছাড়াও সরকারের বিভিন্ন উৎস থেকে আয় ব্যয় যে হয় সেগুলো হিসাবও রাখে কেন্দ্রীয় ব্যাংক, তাই সরকারের ব্যাংক হিসেবে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়। এরপরে আসছে 7 নম্বরে অর্থ বাজারের অভিভাবক, ফাইন্যান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজার। যে আর্থিক বাজারকেও নিয়ন্ত্রণ বা পরিচালন, গঠন, এগুলো সবই করে কেন্দ্রীয় ব্যাংক, তাই কেন্দ্রীয় ব্যাংককে অর্থ বাজারের অভিভাবক বলা হয়। আমরা অর্থ বাজার নিয়েও গত ক্লাসে আলোচনা করেছি এবং আমরা এই অর্থ বাজার বা ফাইন্যান্সিয়াল মার্কেট এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ফিনান্স প্রথম পত্রের 2য় অধ্যায়। ওখানে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটস অ্যান্ড ইনস্টিটিউশন সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। সেখানে তোমরা এই ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা শিখতে পারবে। এখানে যে কয় প্রকারের ফাইন্যান্সিয়াল মার্কেট আছে সেগুলো নিয়ে আমরা ওখানে আলোচনা করব। তাহলে ওই যে ফাইন্যান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজার, এইটাকে নিয়ন্ত্রণ করা বা গঠন করা, পরিচালনা করা, এই কাজগুলোই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। তারপরে আছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার। অন্যান্য ব্যাংকের ব্যাংকার, তাহলে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলতে যে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলতে বোঝাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলোর অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে, তাদেরকে নিয়ন্ত্রণ, পরিচালন এবং তাদের বিভিন্ন কাজের তদারকি এগুলো কেন্দ্রীয় ব্যাংক করে। তাই অন্যান্য ব্যাংকের অভিভাবক বা ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের একটা উদ্দেশ্য বা বৈশিষ্ট্য থাকে। আর একটা হচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল। অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোন আর্থিক সংকটে পতিত হয়, তখন বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে ঋণের জন্য আবেদন করে। অর্থাৎ তাদের ফাইন্যান্সিয়াল সংকট যদি দেখা দেয়, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো
কোনো জায়গায় যদি ঋণ না পায় তখন সর্বশেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আসে, কেন্দ্রীয় ব্যাংক তাকে তাদের তহবিল থেকে ঋণ দেয়। অর্থাৎ একটি বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক যেহেতু কেন্দ্রীয় ব্যাংক, তারা যদি কখনো কোনো আর্থিক সংকটে পতিত হয়, কোনো জায়গা থেকে যদি সেই সংকটে উত্তরণ করতে না পারে, সর্বশেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আসলে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে ঋণ দেয় বা তহবিল ধার দেয়। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় ঋণের শেষ আশ্রয়স্থল। বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রণ, এটাও কেন্দ্রীয় ব্যাংকের একটি বৈশিষ্ট্য, যে অনেক সময় বৈদেশিক যে মুদ্রা বা আমাদের দেশে প্রবাসীরা আমাদের যে দেশে যে মুদ্রা পাঠায় সেগুলো বিনিময় হার এবং বিনিময়টাকে নিয়ন্ত্রণ করে দেশীয় বাজারে এবং বিদেশি বাজারে, দেশীয় বা অভ্যন্তরীণ বাজারে মুদ্রার মান এবং বিদেশি বাজারে দেশীয় মুদ্রার মান স্থিতিশীল রাখাটাও কেন্দ্রীয় ব্যাংকের একটা বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এইগুলো ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের 4 ধরনের কার্যাবলী আছে, তার মধ্যে আজকে আমরা 2 ধরনের কার্যাবলী নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে সাধারণ কার্যাবলী, এরপরে আছে সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী। তাহলে সাধারণ কার্যাবলী হিসেবে কেন্দ্রীয় ব্যাংক যে কার্যাবলীগুলো সম্পাদন করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই দেখো নোট ও মুদ্রা প্রচলন। এই নোট ও মুদ্রা প্রচলন এটা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে একটি দেশের একটি মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে, সেই কেন্দ্রীয় ব্যাংক ওই দেশের নোট ও মুদ্রা প্রচলন করে। আর আমাদের দেশের নোট ও মুদ্রা প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক, মানে বাংলাদেশ ব্যাংক। আমাদের দেশে 2 ধরনের নোট বা মুদ্রা প্রচলিত আছে, একটা হচ্ছে সরকারি নোট, ব্যাংক নোট। সরকারি নোটগুলো কোনগুলো? যেগুলো সরকার কর্তৃক ইস্যু করা হয়, সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক ইস্যু করা হয়, যেমন 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোট। এই নোটগুলোতে লেখা থাকে, দেখবা যে এই টাকাগুলোর উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং এই নোটের উপরে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। আর 5 টাকার উপরে যে নোটগুলো আছে, যেমন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা এবং 500 টাকা, 1000 টাকা, এই নোটগুলো হচ্ছে ব্যাংক নোট। এই নোটগুলো সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক ছাপায় এবং প্রচলন করে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক লেখা থাকবে এই নোটগুলোর উপরে, আর স্বাক্ষর থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। তাহলে এই নোট ও মুদ্রা প্রচলন নিয়ে ইতিমধ্যেই আমাদের আলোচনা হয়ে গেছে। মুদ্রার মান সংরক্ষণ, এটা নিয়েও আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। বৈশিষ্ট্যের মধ্যে এগুলো আসছিল। মুদ্রা বাজার পরিচালন ও নিয়ন্ত্রণ, এটাও আমরা আলোচনা করেছি যে অর্থ বাজার বলতে মুদ্রা বাজার যে সকল বাজারে স্বল্পমেয়াদী আর্থিক সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয়, অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য যে সিকিউরিটিজ ইস্যু করা হয় সেগুলোকে বলা হয় মানি মার্কেট বা মুদ্রা বাজার। এই মুদ্রা বাজার পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এবং আরেকটা বাজার আছে দীর্ঘমেয়াদী বাজার, যেটাকে আমরা ক্যাপিটাল মার্কেট বলি। এই ক্যাপিটাল মার্কেটকে নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজ হচ্ছে বিএসইসি বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। কিন্তু মুদ্রা বাজারটা নিয়ন্ত্রণ করার কাজ হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের। আর 4 নম্বর আছে ঋণ নিয়ন্ত্রণ। এই ঋণ নিয়ন্ত্রণ বলতে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকের অধীনস্থ যে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন খাতে যে ঋণ দেয়, সেই ঋণগুলো নিয়ন্ত্রণ করার কাজ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। অনেক সময় দেখা যাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার বাইরে এসে বা তাদের নিয়ম নীতি লঙ্ঘন করে যদি কোনো ক্ষেত্রে ঋণ দেয়, সেই ঋণ নিয়ন্ত্রণ করা বা এইটাকে মনিটরিং করাটাও কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এই জন্য বলা হয়েছে যে ঋণ নিয়ন্ত্রণও কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম কাজ। এরপরে আসে দেখো কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কি কি কার্যাবলী সম্পাদন করে। সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী 1 নম্বরে তহবিল সংরক্ষণ। অনেক সময় সরকারের পক্ষ হয়ে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন প্রকার তহবিল সংরক্ষণ করে বা সংগ্রহ করে। অর্থ জমা ও গ্রহণ, কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষ থেকে অর্থ জমা এবং সরকারের পক্ষ হয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ গ্রহণ করে। জমা করা বা গ্রহণ করা এই কাজগুলো সরকারের কাজ, সেগুলো কেন্দ্রীয় ব্যাংক করে।
আর্থিক লেনদেন সম্পাদন করা, সরকারের যে সকল আর্থিক লেনদেন আছে সেগুলো কেন্দ্রীয় ব্যাংক সম্পাদন করে। এক্ষেত্রেই কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় নিজে সে কাজগুলো করতে না পারলে তার অধীনস্থ যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তার মাধ্যমে সে কাজগুলো করে, তাই বলা যায় এগুলো তারই কাজ। তাহলে এই আর্থিক লেনদেন কাজ সম্পাদন করাও কেন্দ্রীয় ব্যাংকের একটি কাজ। হিসাব সংরক্ষণ, অনেক সময় সরকারের বিভিন্ন খাতের বা বিভিন্ন দিকের যে হিসাব এগুলো সংরক্ষণ করাও কেন্দ্রীয় ব্যাংকের কাজ। সরকারের যত আর্থিক হিসাব আছে এগুলো কেন্দ্রীয় ব্যাংক সংরক্ষণ করে এবং এই কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সহায়তা নিয়ে এই কাজগুলো সম্পাদন করে। ঋণদান ও তত্ত্বাবধান, ঋণদান অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয় এবং সেই ঋণগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা বা বাণিজ্যিক ব্যাংকগুলো কোনো কাজ জায়গাতে বা কোনো খাতে ঋণ দিলে সেগুলো সঠিকভাবে তার নিয়ম অনুযায়ী ঋণ দিয়েছে কিনা এগুলো তত্ত্বাবধান করাও কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এরপরে আছে বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর সাথে একটি সুসম্পর্ক বজায় রাখারও চেষ্টা করে, কারণ অন্য দেশের ব্যাংকগুলোর সাথে যেহেতু আমাদের দেশের আমদানি রপ্তানি অনেকটাই নির্ভরশীল, তাই এই সম্পর্কটা রক্ষা করাও কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম কাজ। আর একটা হচ্ছে সরকারের নীতি বাস্তবায়ন করা। সরকার অনেক সময় আর্থিক পরিকল্পনা করে বা আর্থিক নীতি প্রণয়ন করে, সেগুলো বাস্তবায়ন করাই কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম কাজ। সরকার যে আর্থিক নীতি বা আর্থিক পরিকল্পনা করে এগুলো বাস্তবায়ন করার জন্য কেন্দ্রীয় ব্যাংক সরকারকে অনেক সময় সহায়তা করে, এটাও তার কাজের মধ্যে পড়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকের ক্লাসে কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, 4 ধরনের কার্যাবলী ছিল, এগুলোর মধ্যে আমরা 2 ধরনের কার্যাবলী আমরা আজকে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা এই কেন্দ্রীয় ব্যাংকের বাকি কার্যাবলী এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।